আবার তুষার ভাইয়ের কাছে আসতে চাই, একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। তুষার ভাই, পাথরের যে ঐক্যবদ্ধ প্রেম, পাথর প্রেম, সেই বিষয়ে একটি প্রতিবেদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক আজকে। সেই প্রতিবেদনের কিছু অংশ আমি একটু উল্লেখ করতে চাই। সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথর লুটপাটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৪২ জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তালিকায় বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগ নেতাকর্মীরা আছেন। এছাড়া লুটপাটে স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবির নিষ্ক্রিয়তা ও সহযোগিতা ছিল। এনফোর্সমেন্ট অভিযান শেষে দুদক ঢাকায় একটি প্রতিবেদন পাঠিয়েছে। এতে জানানো হয়েছে, স্থানীয় প্রশাসনের সঙ্গে অসাধু ব্যক্তিরা যোগসাজশ করে সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে কয়েকশো কোটি টাকার পাথর অবৈধভাবে উত্তোলন করে নেয়। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে বিশেষ করে ৩ মাস ধরে পাথর উত্তোলন চলতে থাকে। সর্বশেষ ১৫ দিন আগে নির্বিচারে পাথর উত্তোলন ও আত্মসাৎ হয়। এতে প্রায় ৮০% পাথর তুলে নেওয়া হয়। বর্তমানে এলাকাটি অসংখ্য গর্ত ও বালুচরে পরিণত হয়েছে। আমাদের রাজনীতিবিদরা সারা জীবন রাষ্ট্রের সম্পদ এবং জনগণের সম্পদ লুট করেছেন, এবং যত বড় রাজনৈতিক দল তত বেশি লুটেরা। রাজনৈতিক দল লুটেরা, পুঁজিপতি লুটেরা, রাজনীতিবিদ, এলাকার সাধারণ শীতকাটা চোর থেকে গাঁটকাটা চোর থেকে শুরু করে ডাকাত, বদমাইশ, চাঁদাবাজ যা আছে এদেরকে জায়গা দিয়েছেন। এগুলি হচ্ছে তাদের আশ্রয় কেন্দ্র, বিশ্রাম কেন্দ্র, পুনর্বাসন কেন্দ্র এবং প্রশিক্ষণ কেন্দ্র, এবং তারপরে নেতা তৈরি হওয়ার কেন্দ্র। এবং আমাদের রাজনৈতিক দলগুলিকে এই কারণেই মানুষ ধীরে ধীরে ঘৃণা করতে শুরু করেছিল। সেই ঘৃণার প্রবল বহিঃপ্রকাশ ঘটেছে এই গত বছর জুলাই মাসে, যেখানে আসলে কিন্তু এই ঘৃণা আসলে কি শুধুমাত্র গণতন্ত্র ছিল না, এই কারণে অগণতান্ত্রিক শাসনের ভেতর দিয়ে যে অসংখ্য লুটেরা তৈরি করা হয়েছিল এটার পেছনে। ব্যাংকে গেলে আপনি টাকা তুলতে পারছেন না, অথচ ব্যাংকে আপনার টাকা কাগজে কলমে আছে, সেই টাকা এখনো তুলতে পারছে না। এখনো গেলে বলে যে ৫,০০০ দিব, ১০,০০০ দিব। এখানে প্রত্যেকে আক্রান্ত হয়েছে, কারণ বড় বড় ব্যাংকগুলি এখানে আক্রান্ত হয়েছে। ইসলামী ব্যাংকের মতো বড় ব্যাংক, যেখানে কিনা সাধারণ মানুষ মনে করে যে সে একটু ধর্মীয় কারণে গিয়ে টাকা রাখছে, সে পর্যন্ত লুট হয়ে গিয়েছে। এটা যেমন একরকম, আপনি দেখবেন যে পাথর শুধু না, বালু, পাহাড়, নদী পর্যন্ত নাই করে দেয়। নদী খেকো হয় তারা। একদিকে নদী খুঁড়ে বালু তোলে, আবার আরেক জায়গায় সেই বালু ফেলে নদী ভরাট করে আবাসিক কেন্দ্র বানায়, কি বলে, রিয়েল এস্টেট কোম্পানি বানায়। এবং আপনি দেখবেন যে আপনি পূর্বাঞ্চলটা পার হন, রূপগঞ্জের দিকে যেতে থাকেন, আপনি চারপাশে দেখবেন নদী একদিকে খুঁড়ে ফেলছে, আরেকদিকে নদী ভরাট করছে, এবং ভরাট করে একের পর এক জমি বিক্রি হচ্ছে, যার কোনো হিসাব কিতাব নাই। এই যে অবস্থাটা তৈরি করেছে, এখানে দেখেন ঐক্য কি চমৎকার, এখানে সবাই আছে, প্রশাসনও আছে। দুদক যে বলেছে, এখানে ওই পতিত দোসর আওয়ামী লীগও আছে। বালু তোলার সময় তখন আর আওয়ামী লীগ খারাপ থাকে না, বালু তোলার সময় তখন আর আওয়ামী লীগ চোর থাকে না। বালু তোলার সময় বালুতে বালুতুতো ভাই, এই যে বাংলাদেশ আওয়ামী লীগ তখন তাদের ভাই। এইটা হয়েছে, এটা কত বড় জঘন্য ব্যাপার আপনি চিন্তা করতে পারেন। এবং পাথর তুলে জায়গাটাকে এক জায়গায় করে ফেলেছে, একেবারে পাথর শূন্য বালুচরে পরিণত করেছে। এবং আজকে আমি পত্রিকাতে দেখেছি যে শুধু ওই সাদা পাথরের এলাকা না, বিছানাকান্দি থেকেও নাকি লুটপাট হয়ে গিয়েছে। আবার দেখেন চাঁদপুরে বালু খেকো নামে একজন ছিলেন আন্দোলনের সময়, তিনি জনরোষে নিহত হয়েছেন, কিন্তু বালু তোলা কি বন্ধ হয়েছে? আপনি দেখেন প্যারাবন ধ্বংস করে দিয়েছে, সেখানে চিংড়ির ঘের বানাবে সেই জন্য। যেখানে পরিবেশ বাঁচাবো বলে জুলাইকে যেন একটা ঘোষণা করলেন, আমি দেখলাম সেখানে বলেছে ভবিষ্যতে পরিবেশই হবে আমাদের এই বাংলাদেশকে শাসনের একটি মূল মন্ত্র, পরিবেশকে বাদ দিয়ে কেউ কিছু করতে পারবে না। 11 মাস ক্ষমতায় আছে, পরিবেশ কিছু বাঁচাইতে পারে না, নিজেরা যেটা বাঁচাইতে পারে না সে রাজনীতিবিদদেরকে বসে বাঁচাইতে। যে রাজনীতিবিদরা এটা চুরি করে, যারা উৎসাহ দিয়েছে, তাদের লোকজন এটা করেছে। তাহলে দেখেন একটা সনদ বানিয়েছে, সনদের মধ্যে বলেছে পরিবেশই হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিজেরা পরিবেশ বাঁচাইতে পারে না। আবার এই দায়িত্ব দিয়েছে তাদেরকে যারা অলরেডি এই সময়ে বসে পরিবেশ খেয়ে ফেলছে। এই যে অবস্থা, এই অবস্থা থেকে বাংলাদেশকে যদি বাঁচাতে হয়, আমরা কোথায় আশা করেছিলাম? এইখানে আশা করেছিলাম। কারণ আমাদের যে বয়স, তাতে এই বাংলাদেশ আমরা চাইলেও আর কয় বছর, 20 বছর, 10 বছর, আমরা জানি না কে কতদিন, কিন্তু একটা সাধারণ মানুষের আয়ু অনুযায়ী বাংলাদেশের গড় আয়ু 73। সেই হিসেবে আমরা 73 পর্যন্ত যদি নিজেদের জীবন হিসাব করি, আমাদের কার হাতে কয় বছর আছে আমরা হিসাব করতে পারি। কিন্তু তার হাতে তো আছে অন্তত 50 বছর বা 48 বছর। তো সে তো আগামী দিনের বাংলাদেশটা চালাবে। এই যদি অবস্থা হয়, এবং এই সময় যদি এখানে আমরা এনসিপির নামটাও দেখি, তখন আমাদের খুবই মন খারাপ হয়। কারণ বাকিদেরকে আমরা চিনি, বাকিদেরকে আমরা এই কাজগুলি করতে দেখেছি বছরের পর বছর, কিন্তু আমরা তো ধরে নিয়েছি যে এই যে নতুন দল, তারাই তো এই পরিবেশটাকে বাঁচাবে, তারাই তো এই বাংলাদেশটাকে বাঁচাবে। এই বাংলাদেশকে যদি কেউ ভবিষ্যতে সত্যি
আমাদের স্বপ্নের জায়গাতে নিয়ে যেতে পারে, এই তরুণরাই তো করতে হবে, কারণ এইটাই তাদের বাংলাদেশ। তারা তাদের বয়সের কারণে বেঁচে থাকবে আরো 50 বছর। তো এইখানে আমরা খুব আশাহত হয়েছি। এনসিপির নামটা আমি দেখতে চাই না। অন্যরা আমরা জানি তারা কে কি করেন, আমরা রাজনীতিবিদদেরকে বহুদিন ধরে চিনি, আমরা জানি না। আমরা টক শোতে যখন লোকজনকে ডাকতাম আমরা জানতাম কে এসে চোখ তুলে নিতে চাইবে, কে এসে ধমক দিবে, আমরা চিনি সবাইকে তাদের। আমি আসতে চাই এবার একটু ভিন্ন দিকে যেতে চাই তুষার ভাই, নির্বাচনের বিষয়ের দিকে একটু যেতে চাই। আজকে বদিউল আলম মজুমদার একটি বক্তব্য দিয়েছেন, আমি একটু বলতে চাই, উল্লেখ করতে চাই সেই জায়গাটি। পিআর পদ্ধতিতে নির্বাচন ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, পিআর পদ্ধতি হলো একটি নিয়ন্ত্রণহীন ব্যবস্থা। পিআর পদ্ধতিতে নির্বাচন হলো কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না, এতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। সকালে একজন প্রধানমন্ত্রী, বিকেলবেলা আরেকজন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নেপালে পিআর পদ্ধতি ভালোভাবে কাজ করছে না। আরেকটা হলো সবচেয়ে ভয়ানক, যদিও এই দেশের নাম নিলে মুখ পরিষ্কার করতে হয়, সেটি হলো ইসরায়েলে যে গাজা যুদ্ধ অব্যাহত আছে, তা নৃশংসতা হত্যাকাণ্ড চলছে, এটা পিআর পদ্ধতির কারণে। কারণ নেতানিয়াহু ছোট ছোট ধর্মীয় দলের কাছে জিম্মি হয়ে গেছে, তারাই এখন নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ করতে দিচ্ছে না। মানে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বড় দলগুলো ছোট দলের কাছে জিম্মি হয়ে যেতে পারে। তাহলে পিআর নিয়ে এত আলোচনার দরকার কি ছিল আসলে? এই যে পিআর পদ্ধতিতে ভালো না, এটা প্রথম যে কয়েকজন লোক বলেছেন তার মধ্যে আমি একজন, এবং এই কথাগুলো আমি বলেছিলাম। প্রথম বিষয় হচ্ছে, পিআর পদ্ধতিতে যে দলগুলি কখনো জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে পারে না, এমনকি এলাকার ইউপি নির্বাচনও পাশ করে না, এরা সারা দেশের সব ভোট এক জায়গায় করে গিয়ে একটা সিট নিয়ে বা দুইটা সিট নিয়ে ঢুকে পড়বে ওই উচ্চকক্ষে, এবং নিম্নকক্ষে হলে তো এটা আরও মারাত্মক হবে। তখন কিন্তু এরা নিচের দিকেও ঢুকে পড়বে। ঢুকে পড়ার পরে কি হবে, এরা দুইজন করে এরা হবে মনে করেন 36 জন। এদের তো জীবন ও ক্ষমতা যাওয়া হবে না আগামী 40 বছর। কিন্তু এই যে 36 জন, এরা পাখি সব করে রব রাতি পোহাইল করিবে, সকালবেলা উঠিয়া সকল কাক একসাথে চিৎকার করিবে। মোরগের ডাকা শুনতে পাবেন না, কোকিলের ডাক শুনতে পাবেন না, কাকের ডাকে পুরা সংসদ শেষ হয়ে যাবে। এইটাই হচ্ছে বদিউল আলম মজুমদার সাহেব বলেছেন। আমার এটা শুনে মনে হচ্ছে, উনি আমার খুবই শ্রদ্ধার্ঘ মানুষ, কিন্তু ওই কবিতার সাথে মিলিয়ে বলতে চাই যে এতক্ষণে বদিউল ভাই কহিলা বিষাদে, পিয়ার ছাড়া পিয়ার দিয়া সংসদ হইবে না, থাকিবে বিবাদে। তারা একটা জরিপ করেছিলেন, সেখানে 71% লোক পিআরের পক্ষে। সেটা বুঝেই নাই তো, সাধারণ মানুষ বুঝে না সেগুলো। আপনি একটা জিনিস মনে বুঝবেন, সাধারণ মানুষ কোনদিন সব পিআর সিআর ডিআর বুঝে না, কিন্তু বুঝে না বলেই তারা হ্যাঁ হ্যাঁ বলে। কারণ না বললে পরে লোকে জিজ্ঞেস করবে আপনি না করছেন কেন, কিন্তু হ্যাঁ বলে দিলে কেউ জিজ্ঞেস করবে না, কারণ সবাই পিআর পিআর বলছে। তাহলে হ্যাঁ ভাই, আমি আছি এটার সাথে। আমার প্রশ্ন হচ্ছে তুষার ভাই, যে তাহলে এই গত 1 বছর ধরে পিআর নিয়ে আলোচনার কি দরকার? যাতে নির্বাচনটা দেরিতে করা যায়, যাতে নিজেরা কিছুদিন আরো ক্ষমতার সুবাস, এয়ার ফ্রেশনার, পাচক এগুলো পাওয়া যায়। আপনি দেখেছেন নিশ্চয়ই উপদেষ্টারা কি কি পায়। 1,05,000 টাকা বেতন পায়, আপ্যায়ন ভাতা পায়, পাচক পায়, আর্দালি পায়, পিয়ন পায়, দারোয়ান পায়, বডিগার্ড পায়, গাড়ি পায়। যারা উপদেষ্টা হয়েছেন তাদের ব্যক্তিগত জীবনে তারা বডিগার্ড জীবন একটা রাখতে পারছেন, অনেকেই পারেন নাই, বুঝছেন তো। উপদেষ্টা হইলেই বডির মূল্য বেড়ে যায়। সাধারণ মানুষ নোবডি, দে আর সামবডি। তো সামবডি থাকার জন্য তারা তো নির্বাচন পিছিয়ে যাচ্ছেন, পেছাতে পেছাতে এমন জায়গায় গিয়েছেন, এখন বলছেন সংস্কার না নির্বাচন, বিচার না নির্বাচন, সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন হবে না, এইসব বলছেন। এবং বিদেশে গেলে বেশি বলেন, আমি লক্ষ্য করেছি। বিদেশে গেলে ইংলিশে বলেন, তো সাধারণ মানুষ বুঝতে পারে না, ভাবেন তারা। আমার কথা কারো ভাল লাগে না, কারো লাগে, কিন্তু আমি একটা পরিষ্কার কথা বলি, বদিউল আলম মজুমদার সাহেব যেটা বলেছেন এটা একদম ঠিক। পিআর পদ্ধতি চালু হলে সকালে একজন প্রধানমন্ত্রী থাকবে, বিকালে একজন, যদি নিম্নকক্ষে হয়। আর যদি উচ্চকক্ষে পিআর হয় তাহলে কি হবে জানেন? এরা বুঝবে না অনেক কিছু, এই ছোট ছোট দলের লোকজন, কিন্তু ওইখানে যখন যে কোনো বিল যাবে ওইটার উদয় 1 মাস দেরি করাবে। বাঙালি জাতি সবসময় যে কোনো কিছুর জন্য 1 মাস পিছাবে। এটা যাবে, এটা একটা আপনারা দেখে দেন, ওদের হাতে 1 মাস সময় দেওয়ার কথা না, 1 মাস থাকবেই। তারপর ওরা আবার ফেরত পাঠাইলো, আবার কিছুদিন পর আবার যাবে, যাওয়ার পরে ওনারা যখন এটা কিছু বলবে অথবা বলবে না, তখন এটা গৃহীত হবে। আপনি ধরে নেন যে এখন যে কোনো বিল, যে কোনো কিছু এরকম বড় কিছু যখনই সিদ্ধান্তের ব্যাপারে আসবে, যেটা উচ্চকক্ষে যাইতে হবে, বাঙালি জাতি সবকিছুর জন্য 2 মাস পিছিয়ে গেল। তাহলে কি এইটা কি সময় পেছানোর জন্যই এত দীর্ঘ সময় ধরে এগুলো হচ্ছে? আপনি দেখেন স্টেপ বাই স্টেপ তারা এই বিষয়গুলিকে সামনে এনেছেন। প্রথমে বলেছেন সংস্কার করতে হবে, কয় মেয়াদে একজন প্রধানমন্ত্রী থাকতে পারবে। তারপরে শুরু করেছেন পরপর 2 মেয়াদ, নাকি যে কোনো সময় 2 মেয়াদ, নাকি মাঝখানে গ্যাপ দিয়া
আবার ফেরত আসতে পারবে, এইটা নিয়ে কিছুদিন তর্ক, তারপরে তারা আবার তর্ক শুরু করলেন। আর পিআর কিন্তু সবসময় ছিল একটুখানি তর্কের মধ্যে, আসে যায় আসে যায়। তারপরে তারা শুরু করলেন যে রিপ্রেজেন্টেশন কিভাবে হবে, কক্ষ কয়টা হবে। আপনি দেখেন এইখানে তারপরে আবার সংবিধান যদি বদল হয় সেই সংবিধানে কি কি যুক্ত হবে হবে না, বহুত্ববাদ কি আসলে অন্য কিছুকেও যুক্ত করে ফেলবে কিনা, যারা এলজিবিটি রাইটস নিয়ে কথা বলেন, আবার যারা তাদের বিরুদ্ধে, তারা এখানে একটা গন্ধ পেতে শুরু করলেন। হ্যাঁ, এই নানান কিছু কিন্তু এসে এই পুরো বিষয়টাকে বাংলাদেশের নাম বদল করতে হবে, জনগণতান্ত্রিক করতে হবে, না হলে নাকি এটা কেমন প্রজা প্রজা শুনতে ভালো লাগে না। অথচ প্রজা কিন্তু আসলে একটা ভালো শব্দ, প্রজা অর্থ খুব ভালো। তো এরকম তারা অনেক কিছু এনে হাজির করেছিলেন, এখনো আনছেন। আমার ধারণা যে আরো কিছু এরকম আসতে থাকবে। জি।